নাইস জোক। সাইফ এবার শীতল স্বরে বলে, আই এম সিরিয়াস। নিশা সাইফের কণ্ঠের গাম্ভীর্যতা টের পায়, অবাক স্বরে জানতে চায়, জানেন না কেন? এতিমদের জন্মদিন বলতে কিছু হয় না ইয়াসমিন, এসব বিলাসিতা কেবল। নেশা চোখ বড় বড় করে সাইফকে দেখে। সাইফের কণ্ঠ কি সামান্য কাঁপল কে জানে, কিন্তু সেই স্বর নিশাকে আঘাত করে অজান্তে, খুব গভীরে। সবাই মাত্র 4 জন স্টুডেন্টকে বিদায় দিয়ে বসার ঘরে সোফায় এসে বসলো বাণী। নিজের এই নতুন জীবনে প্রায় 1 মাস পার হলো। ভাগ্য সুপ্রসন্ন থাকায় স্কুলের জবটার পাশাপাশি বাসায়ও পড়ানোর জন্য 4টে স্টুডেন্ট পেয়ে গিয়েছে বাণী। এতে অবশ্য তার জন্য ভালোই হয়েছে। সপ্তাহে 6 দিন 3টা সাবজেক্ট পড়ায় সে। মিনিমাম মাস শেষে প্রত্যেক স্টুডেন্টের থেকে 5,000 করে পাবে। স্কুলের বেতন এবং প্রাইভেটের বেতন মিলিয়ে আপাতত মা ও মেয়ের একার সংসার বেশ স্মুথলি যাচ্ছে। মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে অলস চোখে তাকায় বাণী। সম্পূর্ণ গতিতে ঘুরতে থাকা ফ্যানটাও আজকাল কেন জানি বাণীকে স্বস্তি দিতে পারে না। এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে শরীর জুড়ে। শরীর কেমন তিত্তির করে ঘামছে। ভেতরের রুম থেকে বন্নির ডাক ভেসে আসছে, মাম্মা। বাণী উঠে দাঁড়াতে নিলে আচমকা মাথা চক্কর মেরে ওঠে। সে সঙ্গে সঙ্গে ধপ করে সোফায় বসে পড়ে। নিস্তেজ শরীরটা পেছনের দিকে এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলে সে। মনে মনে নিজেকে বুঝতেই হয়তো প্রেশারটা ফল করেছে। 2 দিন পরের ঘটনা। কোনো এক অলস দুপুরে নিজের কালো গাড়িতে করে হেডকোয়ার্টার যাওয়ার পথে সানরাইজ হোপ স্কুলের সামনে এসে মনের অজান্তে গাড়িটা থামায় দৌড়। স্কুলের ভেতর থেকে ছেলেমেয়েরা দৌড়ে বের হচ্ছে। ছুটি হয়েছে খুব সম্ভবত। এত ছেলেমেয়ের ভিড়ে এক নারীকে দেখতেই সেই পানে মনোযোগ স্থির হয় দৌড়। মলিন রঙা কামিজ পরিহিতা নারী ধীর পায়ে হেঁটে বের হচ্ছে। সঙ্গে রয়েছে তার 5 বছরের কন্যা। বাচ্চাটা উৎফুল্ল ভঙ্গিতে অনেক কথা বলতে ব্যস্ত, কিন্তু সেই নারীর সেদিকে মনোযোগ নেই। দরজায় নীরবে সেই নারীর মুখোপনে তাকিয়ে থেকে উপলব্ধি করে অন্য সময়ের তুলনায় আজ বেশি রুগ্ন দেখাচ্ছে বাণীকে। একা হাতে সব সামলাতে কি বেশ হিমশিম খাচ্ছে মেয়েটা, নাকি অসুস্থ? আচমকা নিজের এত কৌতূহল দেখে দরজায় চমকায়। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে নেয় সে। মুখভঙ্গি ফের গম্ভীর করে গাড়ি স্টার্ট দেয়। আজকাল ভুল স্টেপে গাড়ি থামানোর বদ অভ্যাস হয়েছে তার। চট্টগ্রাম শহর থেকে প্রায় 501 কিলোমিটার দূরে রাজশাহী শহর। রাতের নিস্তব্ধতায় লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলের মাঝে 1-2 কক্ষের কুটি ঘরটাকে বাহির থেকে দেখতে অনেকটা ভুতুড়ে লাগছে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কেমন অদ্ভুত এক শব্দ। শ্বেত চামড়ার এক পুরুষকে টিমটিমে হলুদ আলোয় দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। সে অতি মনোযোগের সহিত চাপাতি দিয়ে টেবিলের উপর আঘাত করতে ব্যস্ত। কিছু একটা কাটছে। জলজান্ত এক মানুষকে কেটে টুকরো টুকরো করে পলিথিন বন্দি করে সে কুটি ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির সামনে কিছু গাছের ডাল ও পাতা জড়ো করে আগুন জ্বালিয়েছে ইবাত। সে আগুনের ধারেই একটা মোড়ায় বসেছিল সে। স্যারকে বেরিয়ে আসতে দেখে মাথা তুলে তাকায় সে। সবসময় ছোট ছোট করে কেটে রাখা দাড়িগুলো কিছুটা ঘন হয়েছে। চেহারার মধ্যেও অনেকটা পরিবর্তন এসেছে। বোকাশূন্যের দল ইবাতের স্যারের এই নতুন লুক দেখে ওনাকে চিনতে ভুল করবে। হিরণ নীরবে এসে আগুনের ধারে আরেকটা মোড়া টেনে বসে। শান্ত শীতল স্বরে বলে, পলিথিনটা নিয়ে নদীতে ভাসিয়ে দিবে। ইবাত কাপা গলায় বলে, স্যার, ভাসিয়ে দিলে তো পুলিশ জেনে যাওয়ার সম্ভাবনা আছে। জঙ্গলে এই টুকরোগুলো দাফন করে দেই। জানো, আমি চাই সকলে এই জানোয়ারের পরিণতি দেখুক। আমার বাণীকে কুপ্রস্তাব দেওয়ার ফল এরকম ভয়াবহই হবে। ইবাত ভীত দৃষ্টি মেলে হিরণকে দেখতে থাকে। স্যার আজকাল আগের তুলনায় আরো বেশি বেপরোয়া হয়ে পড়েছে। এই 2 মাস তাও মোটামুটি শান্ত হয়ে ছক কষছিল। নতুন প্ল্যান ম্যাপ রেডি করছিল। কিন্তু যখনই নিজের গুপ্তচরের মাধ্যমে খবর পেল যে বাণী ম্যামকে স্কুলের এক স্যার কুপ্রস্তাব দিয়েছে আর এই নিয়ে বাণী ম্যাম একা বসে কান্নাকাটিও করেছে, তখনই ওনার মাথা বেগড়ে যায়। 3 দিনের মধ্যে সেই লোককে চট্টগ্রাম থেকে রাজশাহীতে তুলে আনে। অতঃপর নিজ হাতে কপিয়ে হত্যা করে। ইবাত সামান্য ইতস্তত করে বলে, স্যার অসীম কল দিয়েছিল। হিরণ আগ্রহী দৃষ্টি মেলে তাকিয়ে বলে, কি বলল? বাণী আর বোন ঠিক আছে? হিরণ ভুরু কুচকে প্রশ্ন করে, হসপিটাল মানে? ঠিক আছে ও? ঠিক আছে, উনি নাকি শুধু ডক্টর দেখিয়ে বাসা চলে গিয়েছে। হিরণ কপালে চিন্তার ভাঁজ রেখে বলে, অসীমকে ফোন করো দ্রুত। কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখিয়েছে এসব ডিটেলস জেনে আমাকে জানাতে বলো, কুইক। সারাদিনের কাজ শেষে আজ তার মেসে ফিরে গেল না দৌড়। সারাদিনের ব্যস্ততা শেষে ফিরে এলো নিজের পৈতৃক নিরে। সবসময় লক করে রাখা নিজের ব্যক্তিগত রুমে প্রবেশ করে হলুদ টিমটিমে আলোর সুইচটা চেপে জেলে দেয়। নিজের গলার কাছে 2টো বোতাম খুলতে খুলতে এগিয়ে যায় আলমারির কাছে। আলমারির একটা দরজা খুলতেই ভেতর থেকে একটা ফটো অ্যালবাম বের করে সে। সেই সঙ্গে বের করে সযত্নে তুলে রাখা গিটারটা।
বিছানার সঙ্গে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে সে। অ্যালবামটা খুলতেই বেরিয়ে আসে স্মৃতিচিত্র, কত শত ছবি। এত ছবির ভিড়ে দুর্জয়ের চোখ আটকায় একটা বাচ্চা ছেলের ছবিতে। খেলনা বন্দুক হাতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে দাঁত বের করে। ছবির নিচে এক কোণে কলমের কালে দ্বারা লেখা ইংরেজি 5 অক্ষরের একটা নাম, দীপ্ত। দুর্জয় অ্যালবাম ঘাটে না, অ্যালবামটা একপাশে রেখে গিটারটা কোলে তুলে নেয়। আনমনে কিছুক্ষণ গিটারে টুংটাং শব্দ করে। একবার সুর তুলতে সক্ষম হলেই খালি গলায় গেয়ে ওঠে। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং আকাশের মতো না কোষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে সে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাটা তারে। বিষণ্ণ কোণে এক রজনীতে সোনালি আভা ছড়ানো চাঁদের পানে তাকিয়ে আছে একজোড়া সমুদ্র নীল চোখ। নির্লিপ্ত সেই দৃষ্টি কোনো অভিব্যক্তি প্রকাশ করছে না, কেবল নির্নিমেষ দেখতে থাকে সেই চাঁদের মলিনতা। আজকাল ভাঙা জানালার পাশে বসে রাত কাটিয়ে দেওয়াটা জারিয়ার অভ্যাসে পরিণত হয়েছে। সারা রাত পেরিয়ে যায়, তবে দু চোখের পাতায় ঘুমের হদিস মেলে না। মনে হয় একবার চোখ বুঝলে পরের দিন সূর্যোদয় দেখাটা যদি আর নসিব না হয়। পিনপিনে বাতাস গায়ে এসে ধাক্কা খেতেই শরীরের সবগুলো পশম ঠান্ডায় কাটা দিয়ে ওঠে। জারিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানালার ধার থেকে উঠে যায়। অতঃপর একটা জলপাই রঙা জ্যাকেট গায়ে জড়িয়ে ফের জানালার ধারে এসে বসে। দুহাত জানালার রেলিংয়ে রেখে তার উপর মাথাটা এলিয়ে দিয়ে আবারও আকাশপানে তাকিয়ে থাকে। জ্যাকেটের উষ্ণতা গায়ে ছড়িয়ে পড়তেই জারিয়ার নির্লিপ্ত দৃষ্টিতে এবার বিষণ্ণতা ফুটে ওঠে। পৃথিবীর সবথেকে নিষ্ঠুর এক সত্য হলো মানুষের হারিয়ে যাওয়া। সুন্দরী পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে যেমন প্রতিদিন নতুন প্রাণের আগমন ঘটছে, তেমনই বহু প্রাণের ইতি ঘটছে কোনো এক নির্দিষ্ট ঘটনার মধ্য দিয়ে। কিন্তু যা হারায় তা না হলো কোনো এক ব্যক্তিকে ঘিরে কিছু স্মৃতি। সময় মতো সেই স্মৃতি ঠিকই মনে করিয়ে দেয় নির্দিষ্ট এক ব্যক্তির কথা। রাত 8টা কি 9টা বাজে কেবল। নভেম্বর মাস, শীতের আমেজ প্রকৃতিকে মুড়িয়ে রেখেছে। এই শীত আবহাওয়ার মধ্যে হঠাৎ বৃষ্টি বেশ অনাকাঙ্ক্ষিতই বটে। যেন তেন বৃষ্টি নয়, রাস্তায় হাঁটু জল তুলে দেওয়ার মতো দীর্ঘ সময়ের লাগাতার বৃষ্টি। পথঘাট প্রায় ফাঁকাই বলতে গেলে, মাঝে কেবল 1-2 গাড়ি সজোরে ছুটে যেতে দেখা যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে প্রতিমধ্যে কালো জিপ গাড়িটার টায়ার পাংচার হয়ে গেল। দুর্জয় বিরক্ত হয় মারাত্মক। টায়ারটা তার গন্তব্যের কাছাকাছি গিয়ে পাংচার হলে কি খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত? বিরক্তি নিয়েই কাউকে ফোন করতে নাই দুর্জয়। সেই মুহূর্তে ঠিক তার পাশে এসে উল্টো পথগামী এক সাদা গাড়ি থামে। গাড়ির পেছনের সিটের একপাশে জানালা নামিয়ে এক রমণী মুখ বের করে গলা উঁচিয়ে ডাকে, ভাইয়া, দুর্জয় ভাইয়া। পরিচিত ডাকটা কানে এসে পৌঁছাতেই দুর্জয় পাশ ফিরে তাকায়। অতঃপর গাড়ির কাছে জানালাটা নামিয়ে বলে, এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছো নিশা? আমি তো বানিয়াপুর বাসে যাচ্ছিলাম, তুমি এদিকে কি করছো? মেসে ফিরছিলাম, গাড়ির টায়ার সম্ভবত পাংচার হয়ে গিয়েছে। নিশা আশেপাশে তাকিয়ে বলে, এখন তো কোনো রিক্সা বা উবার পাবে না তুমি। সমস্যা নেই, আমি কাউকে কল করেছি গাড়ি নিয়ে আসতে, তুমি সাবধানে যাও। নিশা বৃষ্টির বেগ দেখে বলে, গাড়ি নিয়ে আসতে সময় লাগবে ভাইয়া, তুমি বরং গাড়ি লক করে আমার সাথে চলো। গাড়ি আসার আগ পর্যন্ত না হয় বানিয়াপুর বাসায় ওয়েট করবে। বানির বাসায় যাওয়ার কথা শুনেই দুর্জয় বলে ওঠে, শুধু এত ঝামেলার দরকার নেই বাকনি, তুমি যাও, আমি গাড়িতে অপেক্ষা করছি।
নিশা এবার মুখ ভার করে বলে, আমি বিকেলে আপুকে কল করেছিলাম, বনি নাকি খুব জ্বর এসেছে, আপুরও রাতে বাসায় ফিরতে দেরি হবে, তাই ভাবলাম বাসায় একা বসে না থেকে বনিকে দেখে আসি। তুমিও চলো না, বাচ্চাটা তোমাকে দেখে খুশি হবে অনেক।